প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের কারণে আমাদের ক্লাসের যে প্রতিষ্ঠানের যে ক্লাস করা এটা সম্ভব নয়, যার কারণে অনেক দিন পর্যন্ত আমাদের পাঠদান বিরত আছে। তো এভাবে বিরত থাকলে তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সরকার বাহাদুর যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করার মাধ্যমে তাদের পাঠোপযোগী করা। এজন্য আমরা অন্যান্যদের মতোই আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। তো আজকে আমার প্রতিষ্ঠানের নাম হলো নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজ, বিষয় হলো হিসাব বিজ্ঞান, দশম শ্রেণীর। আমরা আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের হিসাব বিজ্ঞানের চূড়ান্ত হিসাব সম্বন্ধে আলোচনা করব। বিষয় হলো চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাব একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন লেনদেন হয়, প্রতিদিনই লেনদেন হয়, প্রতি মাসেই লেনদেন হয়। এই লেনদেনটাকে মাসিক, দৈনিক, মাসিক বা সাপ্তাহিক, পাক্ষিক হিসাব রাখতে হয়। আর বছর শেষে এই হিসাবটার একটা কত আয়, কত ব্যয় এবং তার সম্পদ কী পরিমাণ আছে, দায় দেনা কী পরিমাণ আছে, এই হিসাবের মাধ্যমে এটা জানা যাবে। তো এই চূড়ান্ত হিসাবকে দুইটি অংশে বিভক্ত করা হয়। একটি অংশ হলো আর্থিক হিসাব। আর দুই নম্বরটা হলো সম্পদ ও দায় দেনা। তো এই দুইটা অংশে চূড়ান্ত হিসাবটাকে আমরা নির্ণয় করতে পারি। তো প্রথম অংশে আর্থিক হিসাব। এই আর্থিক হিসাবটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের ব্যয় থাকে, ব্যয় এবং আয় থাকে। তো যে আয়গুলো, এই আর্থিক হিসাবটা আবার দুইটা অংশে বিভক্ত করা হবে। একটা আয় হলো আয়, এবং সেটা পণ্য ক্রয়, যেটা বিক্রয় কেনাবেচা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে এই কেনাবেচা প্রতিষ্ঠানের ক্রয়কৃত পণ্য এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক খরচ, প্রত্যক্ষ খরচ যেগুলো আছে, এই প্রত্যক্ষ খরচগুলো প্রত্যক্ষ আয় থেকে বাদ দিলেই যে উদ্বৃত্তটা পাওয়া যাবে, এই উদ্বৃত্তটাকে বলা হবে মোট আয়। এই আর্থিক অবস্থা দুইটা অংশ আবার আছে, আর্থিক হিসেবটার আবার দুইটা অংশ আছে। একটা হলো একটা হিসাবের মাধ্যমে মোট লাভ বার করতে পারবো, আর দুই নম্বরটা আমরা মোট নিট মুনাফা, নিট লাভ, এই লাভ বার করতে পারবো। তাহলে মোট লাভ আর একটা হলো নিট লাভ। এই মোট লাভ এবং নিট লাভ দুইটা পর্যায়ে আছে। এই দুইটা পর্যায়ের প্রথম যেটা পর্যায়, এই মোট লাভ বার করতে গেলে এটা একদিকে থাকবে, বাম দিকে থাকবে এর দুইটা অংশ, এই দুইটা পার্ট থাকবে। এই দুইটা পার্টের একদিকে থাকবে ক্রয় এবং অন্যান্য ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ ব্যয়, আর এদিকে থাকবে বিক্রয় ও ব্যয়, বিক্রয় ও সামগ্রী মজুত পণ্য।
বিক্রয় থাকবে, আর এর সঙ্গে থাকবে সমাপনী মজুত পণ্য। তো এখানে বিক্রয় এবং সমাপনী মজুত পণ্য, আর এখানে থাকবে ক্রয়। আর ক্রয়ের আগে একটা জিনিস থাকবে, এটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, এটা প্রথমে থেকে প্রারম্ভিক মজুত পণ্য, আর এটা শেষের দিকে থেকে সমাপনী মজুত পণ্য। এখন ক্রয় এবং এটা প্রথমে বসবে, বসার পরে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যেগুলো প্রত্যক্ষ খরচ, এই প্রত্যক্ষ খরচগুলো এখানে আসবে, লিখতে হবে। আর এখানে বিক্রয় লিখতে হবে, এবং বিক্রয়ের পরে বিক্রয় থেকে যদি কিছু পণ্য ফেরত যায়, এই পণ্য ফেরতগুলো বাদ দিতে হবে, বিক্রয়ের সঙ্গে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে সব শেষে লিখতে হবে সমাপনী মজুত পণ্য। এভাবে আমরা এই মোট লাভ বের করতে পারবো। আর এর দুইটার উদ্বৃত্ত যেটা হবে, এই উদ্বৃত্তটা হবে মোট লাভ। তো আমরা এখানে এখন প্রত্যক্ষ ব্যয়, আমরা মোট লাভ বার করতে গেলে আমরা যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো যে দুইটা অংশে আমরা বিভক্ত করব। এখানে বিভক্ত করব, এই সূত্রটা যদি আমাদের জানা থাকে তাহলে মোট লাভ বার করা সম্ভব হবে, সহজ হবে। যেমন প্রথমে থাকবে প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে থাকবে ক্রয়, তারপরে থাকবে বাদ হবে ক্রয় ফেরত, ক্রয়ের সঙ্গে ক্রয় ফেরত। হ্যাঁ, তারপরে এর সঙ্গে পণ্য উত্তোলন যদি থাকে, পণ্য উত্তোলন বাদ হবে, পণ্য উত্তোলন। তারপরে থাকবে প্রত্যক্ষ খরচগুলো, যেমন আমদানি শুল্ক, তারপরে পণ্য পরিবহন, আন্তঃপরিবহন, এই সমস্ত খরচগুলো থাকবে। আর এদিকে থাকবে বিক্রয়, এরপরে থাকবে বা বিক্রয় ফেরত, তারপরে থাকবে সমাপনী মজুত পণ্য। এখন এই দুইটার পার্থক্য, যেটা হবে, এই পার্থক্যটাই হবে মোট লাভ। এখন এই মোট লাভ বার করার পরে এটাকে আবার আমরা নিট লাভ কিভাবে বার করব, এটার নিয়ম একটু বলে দিচ্ছি। তাহলে আমরা এখন নিট লাভটা কিভাবে বার করতে হবে, এটার একটা আমরা নমুনা দিচ্ছি। তাহলে নিট লাভটা বার করতে গেলে, এটা আমরা একটু আগে মোট লাভ বার করার ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রত্যক্ষ আয় এবং প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটা হবে মোট লাভ। আর এখন এই ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ ব্যয় এবং প্রত্যক্ষ আয় বাদে আবার আছে যে সেটা হলো পরোক্ষ আয় এবং পরোক্ষ ব্যয়। পরোক্ষ আয় এবং
পরোক্ষ ব্যয়। তো পরোক্ষ আয়গুলো থাকবে ডান দিকে আর ব্যয়গুলো থাকবে বাম দিকে। এই যেমন পরোক্ষ আয়, পরোক্ষ ব্যয়গুলো হলো যেমন পণ্য পরিবহন, তারপরে কমিশন প্রদান, তারপরে পরোক্ষ ব্যয়গুলো আমরা এদিকে বাম দিকে লিখবো, আর পরোক্ষ আয়গুলো আমরা এদিকে যাব। পরোক্ষ আয় যাওয়ার ক্ষেত্রে সেটা হলো যে আমরা এখানে প্রথমে নিয়ে আসবো আমাদের মোট লাভটা পাইলাম, এই মোট লাভটা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে এখানে। আসার পরে আমরা পরোক্ষ যে ব্যয়গুলো আছে, আয়গুলো আমরা এদিকে লিখবো, এবং দুইটার যোগফল করে পরোক্ষ আয় থেকে পরোক্ষ ব্যয়গুলো বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় নেট লাভ। এখন আমাদের আর্থিক হিসাব দুইটা অংশ হয়ে গেল। এখন আমরা আসতেছি সম্পদ ও দায় দেনা। এটা দ্বিতীয় অংশ হিসাবে, এটা হলো দ্বিতীয় অংশ। এই তৃতীয় অংশে বছরের শেষে একটা ব্যবসা প্রতিষ্ঠান জানতে চায় যে বছরের শেষে শুরুতে তার কি পরিমাণ সম্পদ ছিল এবং কি পরিমাণ দায় দেনা ছিল, এবং বছরের শেষে এসে তার কি পরিমাণ দায় দেনা এবং কি পরিমাণ সম্পদ আছে, এটা জানতে পারবে। এটা জানার মাধ্যমে তার ব্যবসায়ের প্রকৃত অবস্থাটা কি এটা সে বুঝতে পারবে। এখন সে লসের মধ্যে আছে না লাভের মধ্যে আছে। ব্যবসা সাধারণত করা হয় লাভের উদ্দেশ্যেই ব্যবসা করা হয়, কিন্তু হিসাব সঠিকভাবে নিরূপণ করা না হয় তাহলে একটা ব্যবসায়ী কখনোই সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য ব্যবসায় সফলতা অর্জন করতে গেলে একটা ব্যবসায়ীকে তার হিসাবটা পুঙ্খানুপুঙ্খ রাখতে হবে এবং নিয়মিত রাখতে হবে, তাহলে ব্যবসায় সে সুফল পাবে এবং ব্যবসায় লাভের মুখ দেখতে পারবে। এখন আমরা আলোচনা করতেছি এই সম্পদ চূড়ান্ত হিসেবে যে দ্বিতীয় অংশ হলো সম্পদ ও দায় দেনা। এটাকে আমরা দুইটা পার্টে সেট করতে পারি, দুইটা অংশ করতে পারি। একটা হলো এদিকে থাকবে আমাদের মূলধন ও দায়, আর এটা হলো সম্পদ ও সম্পত্তি বা পরিসম্পদ। দুইটা অংশ থাকবে। এখন এটা বার করতে গেলে এই দুইটা অংশের আমরা কোন কোন আইটেম দুই দিকে থাকবে, কি ধরনের থাকবে, এটা আমরা স্বাভাবিকভাবে একটু জেনে নিতে যদি পারি তাহলে এটা বার করা সম্ভব হবে। প্রথমে থাকবে মূলধন। এই মূলধনের সঙ্গে যোগ হবে নেট লাভ। নেট লাভের সঙ্গে যদি আরো মূলধনের সুদ থাকে, মূলধনের সুদ যোগ হবে। এখন এই মূলধন থেকে যদি কেউ মূলধন উত্তোলন করে নেয় তাহলে সেটা বাদ যাবে। মূলধন উত্তোলন করলে মূলধনটা কমে যাবে। যদি উত্তোলন এই উত্তোলন সে নগদ উত্তোলনও করতে পারে, আবার পণ্য উত্তোলন করতে পারে। যদি পণ্য উত্তোলন করে তাহলে উত্তোলনের সঙ্গে পণ্য উত্তোলনটা যোগ করে দিতে হবে। পণ্য উত্তোলন, এই দুইটা উত্তোলন এবং পণ্য উত্তোলন যোগ করে এই মূলধনের সুদ এটা যোগ করি একটা অংশ হবে। এটা হবে।
হওয়ার পরে এই উত্তোলন এবং উত্তোলনের মনে করো এর একটা অ্যামাউন্ট হলো, এখানে একটা পরিমাণ টাকার পরিমাণ হলো, এই টাকার পরিমাণ থেকে উত্তোলন এবং পণ্য উত্তোলন দুইটা যোগ করে এটা বাদ দিতে হবে। এটা হলো বাদ বা বিয়োগ করতে হবে। হ্যাঁ, এইভাবে আমরা মূলধন ও দায়, এর সঙ্গে আমরা ঋণ যদি থাকে, ঋণ যদি থাকে, পাওনাদার যদি থাকে, তারপরে এই ঋণ থাকতে পারে, পাওনাদার থাকতে পারে, প্রদেয় বিল থাকতে পারে, প্রদেয় বিল, হ্যাঁ প্রদেয় বিল থাকতে পারে। এই সমস্ত দায় দানাগুলো এদিকে লিখতে হবে। আর এদিকে আসবে নগদ, নগদ টাকা, ব্যাংকে জমা টাকা, ব্যাংকে জমা টাকা, তারপরে প্রাপ্য বিল, তারপরে পাওয়া দেনাদার। এই দেনাদারের সঙ্গে যদি আবার অনাদায়ী পাওনা থাকে, অনাদায়ী পাওনাটা দেনাদারের থেকে বাদ দিতে হবে। এই দেনাদারের সঙ্গে বাদ দিতে হবে বাদ অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বাদ দিয়ে বাকিটা লিখতে হবে। এরপরে অন্য সম্পদ, হালকা সম্পদগুলো আছে, যেমন হালকা সম্পদ যেমন আসবাবপত্র, তারপরে আলমারি, তারপরে মেশিনারি, মেশিন, এই সমস্ত পণ্য, এই সমস্ত সম্পদ থাকবে। তবে যদি এর ডিপ্রিসিয়েশন থাকে, অবস্থায় থাকে, প্রত্যেকটা সম্পদের একটা অবস্থায় আছে, ব্যবহারজনিত ক্ষতি। অবস্থাটা হলো ব্যবহারজনিত ক্ষতি। মনে করো যে এই টেবিলটা যখন কেনা হয়েছে, এই টেবিলটা মনে করো 500 টাকা দিয়ে কেনা হয়েছে, কিন্তু এটা 1 বছর ব্যবহার করার পরে এটা যদি বেচতে দেওয়া হয় তাহলে এটা আর 500 টাকা বিক্রি হবে না, তখন এর দাম হবে 400 টাকা বা 300 টাকা। কারণ এই যে প্রথমে যে এর দাম ছিল 500 টাকা, আর এখন বিক্রি করতে গেলে এর দাম 300 টাকা বা 200 টাকা, এই যে দামটা কমলো, হ্যাঁ এটা 200 টাকা, এখানে 200 টাকা বা 100 টাকা কমে গেল। এই কমার কারণটা হলো এই সম্পদটা ব্যবহার করা হয়েছে, এই ব্যবহারজনিত কারণে এই সম্পদের মূল্যটা হ্রাস পেয়েছে। যার ফলে এই যে কোনো সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকেই বলা হবে অবসাদ। এরকম এই সমস্ত, এই যেমন আসবাবপত্র, আলমারি, মেশিন, যন্ত্রপাতি বা মেশিন, যন্ত্রপাতি বা মেশিন, এই যে সম্পদ, এই ধরনের যদি কোনো সম্পদ থাকে, তারপরে ইজারা সম্পদ, হ্যাঁ এটা যদি কিছু থাকে তাহলে এর থেকে বাদ দিতে হবে অবসর। অবস্থায় বাদ দিতে হবে, বাদ অবস্থায়, অবস্থায় বাদ দেওয়ার পর যেটা থাকবে সেখানে সেটা এখানে লিখতে হবে। এরপরে আমরা লিখবো যে সমাপনী মজুত পণ্য। বছরের শেষে একটা মজুত পণ্য আছে,
বাদ বিক্রি বছরের শুরুতে একটা পণ্য থাকে। আমরা এর আগে দেখেছি যে লাভ লোকসান হিসেবে আমরা দেখেছি যে আমরা মোট লাভ বা আর্থিক হিসাবটা করতে গিয়ে আমরা ক্রয় বিক্রয় হিসেব এবং লাভ লোকসান হিসেবে দেখিয়েছি। সেখানে আমরা দেখছি যে মোট লাভ বাড়ি করতে গেলে যে সম্পদের প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ আয় থেকে বাদ দিয়ে প্রত্যক্ষ আয় থেকে বাদ দিয়ে যেটা বলতে মোট লাভ। আবার লাভ লোকসান হিসেবে আমরা এটাকে দেখাচ্ছি এইভাবে যে পরোক্ষ আয় থেকে পরোক্ষ ব্যয়গুলো বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা নিট লাভ। এখন এই নিট লাভ এটা লাভ আমরা এইভাবে দেখিয়েছি এবং এর সঙ্গে এই যে নিট লাভ মূলধনের সঙ্গে যোগ হয়েছে, মূলধনের সুদ হিসাবে সেখানে যোগ হয়েছে। কিন্তু এখানে যদি আর এটা প্রথমে একটা থাকবে আমরা দেখছি যে প্রারম্ভিক মজুত পণ্য, আর একটা হলো সমাপনী মজুত পণ্য, আমরা এর আগে দেখাইছি। তাহলে আমরা এখানে একটা সমাপনী মজুত পণ্য আমরা এখানে দেখাবো। সমাপনী মজুত পণ্য বছরের বেচা বিক্রি করার পরে যে অংশটা সম্পদের যে অংশটা থাকবে, যে কোনো কৃত পণ্যের যে অংশটা থাকে, এটাই হলো সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, এই জন্য সমাপনী মজুত পণ্যটা এখানে লিখতে হবে। এখন এরপরে একটা জিনিস লিখতে হবে, সেটা হলো সুনাম। সুনাম সুনামের অবলোকন হয় অনেক সময়, এই জন্য বাদ সুনাম থেকে অবলোকন বাদ দিয়ে যেটা থাকে সেটা। সুনামটা হলো ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। সুনাম হলো ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। তার কারণ হলো যে একটা প্রতিষ্ঠানের যদি সুনাম বাজারে ছড়িয়ে পড়ে তাহলে তার ব্যবসা তত্তর করে এগিয়ে যাবে। আর যদি সুনাম নষ্ট হয় তাহলে ওই ব্যবসা আর টিকে থাকবে না, ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে সুনামটা হলো ব্যবসায়ের সবচেয়ে বড় সম্পদ হলো সুনাম। এই জন্য অনেক প্রতিষ্ঠানকে দেখা যায় যে তারা বাজারে সুনাম বিক্রি করে। তার পণ্য আগে তাদের পণ্যের নাম সুনাম এটা উপকারিতা উপযোগ সম্পর্কে জনগণ জানছে, যার কারণে তারা তাদের উপরে একটা আত্মবিশ্বাস যে এই কোম্পানির পণ্যটা বা এই প্রোডাক্টটা এটা ভেজাল নেই, এটা খাঁটি। এই জন্য তারা অন্ধবিশ্বাসে এটা করে। এই কারণে শুধু ট্রেডমার্ক হওয়ার কারণেই, ট্রেডমার্ক ব্যবসায় ট্রেডমার্কের সুনাম হওয়ার কারণে ওই ট্রেডমার্কে যে কোনো ধরনের পণ্য বাজারে আসলে কেন এটা ক্রেতারা এটা ভোগ করবে। এই জন্য ব্যবসায় সুনামটা হলো সবচেয়ে বড় সম্পদ। আর এই জন্য সুনামটা সব শেষে লিখতে হবে। আর সুনামের যদি অবলোপন হয়, অনেক সময় সুনামের ঘাটতি হয়, তাহলে যে পরিমাণ ঘাটতি হবে এটাকে বলা অবলোপন। এই অবলোপনটা সুনাম থেকে বাদ দিতে হবে। এইভাবে যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা সম্পদ, তাহলে আমরা একদিকে দায় দেনা দেখালাম, আর একদিকে আমরা সম্পদ দেখালাম। এটা আমরা এইভাবে আমরা বছরের শেষে জানতে পারবো যে ওই প্রতিষ্ঠানের কি পরিমাণ মূলধন এবং দায় দেনা আছে আর কি পরিমাণ সম্পদ আছে, এটা আমরা জানতে পারবো। এভাবে ব্যবসায়ের চূড়ান্ত হিসাব একটা নির্দিষ্ট সময় শেষে, এই চূড়ান্ত হিসাবটা 6 মাসেও হতে পারে, আবার একটা আর্থিক বছর 1 বছরেও হতে পারে। কোনো কোনো প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানকে গতিশীল রাখার জন্য অনেক সময় 6 মাসেই এই 6 মাসের জন্যই এই চূড়ান্ত হিসাবটা তারা লিপিবদ্ধ করে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান এটাকে বছরের শেষে, একটা আর্থিক বছরের শেষে এই দায় দেনার হিসাবটা বা এই চূড়ান্ত হিসাবটা নিষ্পন্ন করে। এভাবে ব্যবসায় এইভাবে যদি কোনো প্রতিষ্ঠান এইভাবে চূড়ান্ত হিসাব সঠিকভাবে নিরূপণ করে তাহলে তার ব্যবসার আর্থিক অবস্থাটা, তার ব্যবসায়ের সম্পদ দায় দেনা সে জানতে পারবে এবং ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবে। আমরা মোটামুটিভাবে
চূড়ান্ত হিসাব সম্বন্ধে একটা ধারণা পেলাম। আমরা পরবর্তী পর্যায়ে আমরা অনুশীলন থেকে আমরা এই হিসাবগুলো চূড়ান্ত হিসাব করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।